যেভাবে টেকনোলজি ওরিয়েন্টেড ইলেকশন প্রিপারেশন হচ্ছে, যদি সেই টেকনোলজি ঠিকভাবে কাজে লাগানো যায় আর মানুষ যদি বুথ অব্দি পৌঁছতে পারে, তাহলে কিন্তু পরিবর্তন আসছে। চিকেন নেক কথাটা কিন্তু বাংলার শিলিগুড়ি করিডোরটাকে চিকেন নেক বলা হয় না। চিকেন নেক বলা হয় জম্মু কাশ্মীরের ওই ছোট্ট ওই জায়গাটা, ওইটাকে বলা হয় চিকেন নেক। নেপাল আছে, ভুটান আছে, আর বাংলাদেশ আছে। এবং এই চিকেন নেকটা, যেটা আপনি চিকেন নেক বলছেন, যেটা শিলিগুড়ি করিডোর, এইটা কিন্তু গেটওয়ে অফ ইন্ডিয়া অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া। নমস্কার, আমি রাজীব। ট্রাভো পডকাস্ট, জীবনের গল্প যা আপনাকে ভাবাবে। আজকে আমাদের কাছে এসছেন বিশিষ্ট অতিথি কর্নেল বাগচি, যিনি 27 বছর ছিলেন সেনা বিভাগে। নমস্কার, কেমন আছেন স্যার? খুব ভালো। মানে কালবৈশাখীও শুরু হয়ে গেছে, যে গরম আসার কথা ছিল সেটা গেছে, ভালোই লাগছে। স্যার, 26-এ তো ইলেকশন, কি মনে হয় বাঙালি ভালো থাকবে? প্রশ্ন হচ্ছে, যেভাবে টেকনোলজি ওরিয়েন্টেড ইলেকশন প্রিপারেশন হচ্ছে, যদি সেই টেকনোলজি ঠিকভাবে কাজে লাগানো যায় আর মানুষ যদি বুথ অব্দি পৌঁছতে পারে, তাহলে কিন্তু পরিবর্তন আসছে। আর যে কোনো পরিবর্তন 3-4টে কন্টিনিউয়াস টেনিওরের পরে ভালো হয়, এটা আমাদের সবাইয়ের অভিজ্ঞতা, এটা সারা ভারতবর্ষের অভিজ্ঞতা। তো ভালো থাকবে বাঙালি। আপনার কাছে প্রথম প্রশ্ন, SIR যেটা হচ্ছে, সেটা কি আমাদের পশ্চিমবঙ্গবাসীর প্রয়োজন আছে মানে নেই? এর আপনার কি মত? প্রশ্নটা হচ্ছে যে, এটাই তো প্রথমবার SIR হচ্ছে না, এর আগে 7-8 বার হয়ে গেছে। আচ্ছা, লাস্ট 2002 সালেও হয়েছে। আর এটা শুধু পশ্চিমবাংলায় হচ্ছে না, একসঙ্গে 11টা-12টা জায়গায় হচ্ছে। এর আগে গোটা জায়গা হয়ে গেছে, আর বাকি যে যে জায়গাগুলো আছে সেগুলো আগামী দিনে হবে। এটা এলিজিবল এবং নট এলিজিবল এই ভোটারদের যদি আর আলাদা না করা যায়, তাহলে প্রকৃত যারা ভারতীয় এলিজিবল ভোটার, তারা ডিপ্রাইভড হয়। যে কোনো গণতন্ত্রে অ্যাকচুয়াল এলিজিবল ভোটারকে ডিপ্রাইভ করাটা ঠিক না। আর যদি এই প্রত্যেকে, আমরা কনস্টিটিউশনে যেটা লেখা আছে প্রথমে, উই দ্য পিপল, উই দ্য পিপল কারা মনে করে? যারা ভারতবর্ষের নাগরিক। উই দ্য পিপল কারা মনে করে না? যারা পৃথিবীর অন্যান্য দেশের নাগরিক, যত ভালো সম্পর্কই থাক না কেন, তারা মনে করে না। আমরাও যদি পৃথিবীর অন্য দেশে যাই আর গিয়ে সেখানকার নাগরিকত্ব মাঝখানে নিজেকে ঢুকিয়ে আর সেখানে নাগরিক বলে পরিচয় দিতে চাই, সেটা কি কেউ মনে করবে? সেই জন্যে ভারতবর্ষে অভারতীয় যারা আছে, তারা যে কোনো ধর্মেরই হোক, যে কোনো ভাবেই হোক, তারা ভারতবর্ষের নাগরিক নয়। আর তাই ভারতবর্ষের নাগরিক, অর্থাৎ উই দ্য পিপুল, যারা কনস্টিটিউশনে, সংবিধানে শ্রদ্ধা রাখে, কনস্টিটিউশনকে মানে ভারতবর্ষের, তাদের ভোটার লিস্টের নাম থাকা অবশ্যই দরকার। এই এলিজিবিলিটিটা যাদের নেই, তাদের ভোটার লিস্টের থেকে নাম বাদ যাওয়া দরকার। আর বাদ যাওয়ার দরকার যারা মৃত, তাদের বাদ যাওয়া দরকার। যারা দেশ থেকে মাইগ্রেট করে চলে গেছে, অন্য দেশের নাগরিকত্ব নিয়েছে, তাদের নাম বাদ যাওয়া দরকার। সেই জন্য অকেশনালি এই ভোটার লিস্টের নাম স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের মাধ্যমে, অর্থাৎ SIR এর মাধ্যমে হওয়া ভীষণ জরুরি। উই দ্য পিপল হতে গেলে এটা করতেই হবে। আর সাংবিধানিক আর্টিকেল হিসেবেও এটা মাস্ট। অকেশনালি এটা না করলে পর অনেক অবৈধ ভোটার, তারা দিয়ে আমাদের দেশটাকে বরবাদের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। চিকেন নেক্স, এই চিকেন নেক্সটা নিয়ে মাঝে মাঝে আমরা বিভিন্ন মিডিয়াতে শুনি যে দখল করে নেবে বা আমাদের সেনাবাহিনী কিছু করতে পারবে না। আসল এটা কি কোনো ভিত্তি আছে বা কি অবস্থায় আছে, আপনি যদি একজন সেনাকর্তা হিসেবে বলেন? প্রথম কথা হচ্ছে যে, চিকেন নেক বলতে যেটা বুঝি আমরা সাধারণত, অনেক পরিচিতি হয়ে যায় তো। চিকেন নেক কথাটা কিন্তু বাংলার শিলিগুড়ি করিডোরটাকে চিকেন নেক বলা হয় না। চিকেন নেক বলা হয় জম্মু কাশ্মীরের ওই ছোট্ট ওই জায়গাটা, ওইটাকে বলা হয় চিকেন নেক। তাই এটা হচ্ছে বাংলার
শিলিগুড়ি করিডোর, এটা বলাই যথোপযুক্ত নাম হবে। এই করিডোরটা 20 কিলোমিটার বাই 6 কিলোমিটার, আর এটা এমন একটা জায়গায় যার পাশে বাইরের গোটাকতক রাজত্ব আছে। কি কি রাজত্ব? নেপাল আছে, ভুটান আছে, আর বাংলাদেশ আছে। এবং এই চিকেন নেকটা, যেটা আপনি চিকেন নেক বলছেন, যেটা শিলিগুড়ি করিডোর, এইটা কিন্তু গেটওয়ে অফ ইন্ডিয়া অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া, অর্থাৎ এই নর্থ ইস্টার্ন রিজিয়নের মধ্যে দিয়ে, নর্থ ইস্টার্ন স্টেটসের মধ্যে দিয়ে এইটা মানে শিলিগুড়ি করিডোর হয়ে আর সাউথ ইস্ট এশিয়া চলে যাওয়ার রাস্তা চলে গেছে। সাউথ ইস্ট এশিয়া, এবং সেখান থেকে ইন্ডিয়ান ওশান, এবং এদিক থেকে বে অফ বেঙ্গলের রাস্তাটাও এই রাস্তার, মানে আমাদের নিরাপত্তা রয়েছে এই জায়গাগুলোতে, আমাদের কভার করা আছে, এইটা কভার করা আছে। আমাদের নিতে পারবে না, দখল করে নিতে পারা তো অসম্ভব। আর আমাদের কিরম কভার করা আছে, এটা যদি ইয়ে হয়, আজকে নর্থ ইস্টে কি ছিল, নর্থ ইস্ট যদি দেখি, যেটা আগে যিনি আমার ছিলেন তিনি বলে গেছেন 7-8টা স্টেট, এখন ওটাকে নাম দেওয়া হয়েছে কি যেন, অষ্টমঙ্গলা। সেই আগে 7 সিস্টার স্টেটস, সেই 7টা স্টেটের মধ্যে আগে কি ছিল, নাগাল্যান্ডের সমস্যা ছিল, মিজোরামের সমস্যা ছিল, মণিপুরের সমস্যা ছিল। 7 সিস্টার যেটা বলছি, 7 সিস্টার্সটা আজকাল একটা অষ্টকী একটা নাম দেওয়া হয়েছে, সেই জন্য ওটা বললাম। না, মাঝে মাঝে বলছে 7 সিস্টার দখল করে নেব, চিকেন নেক্সট দখল করে নেব। আগে কি ছিল, এখানে ইনসার্জেন্সি চলতো, এখানে ইনসার্জেন্সি একদম লেগে থাকতো। আচ্ছা, সেই ইনসার্জেন্সি আজকে নেই। ত্রিপুরাতে একটা ইনসার্জেন্সি মুভমেন্ট ছিল, মিজোরামে ইনসার্জেন্সি মুভমেন্ট ছিল, মণিপুরে ছিল, নাগাল্যান্ডে ছিল, অরুণাচলে ছিল, এই সমস্ত আজকে সেটা নেই। একটা সময় ছিল যে এই সমস্ত জায়গায় আসামে উলফার একটা প্রবলেম ছিল, আজকে সেটা নেই। একটা সময় আসামে অবৈধ অনুপ্রবেশকারীদের আসামটাকে প্রায় ইনফেস্ট করে আর আসামটাকে ভারতবর্ষ থেকে বার করে নিয়ে যাওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা গিয়েছিল, আজকে সেটাও নেই। অর্থাৎ আমাদের উত্তর পূর্বাঞ্চলের যে কটি রাষ্ট্র আছে, আজকে তারা এত শক্তিশালী ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে, পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেশনের দিক থেকে। 2-4টে ছোটখাটো ঘটনা মণিপুরে হচ্ছে বটে, কিন্তু মণিপুরও আজকে এত শক্তিশালী যে এখানকে কোনো দেশের এখানে দাঁত ফোটাবার জায়গা নেই, এমনকি চায়নারও এখানে দাঁত ফোটাবার জায়গা নেই। যদি চায়নার সেই দাঁত ফোটাবার জায়গা থাকতো, তাহলে ডোকলামের পর, গালোয়ানের পর চায়না আমাদের সাথে 24 বার 25 বার বৈঠকে বসতো না। কারণ চায়না পঞ্চশীল চুক্তি সই করার আগে, 62 সালের অপারেশনের আগে, ভারতবর্ষের সঙ্গে যুদ্ধের আগে, 57 সাল থেকে ভারতবর্ষের আকসাই চীন জায়গাটা অধিকার করে রেখেছে। এবং চায়না এন্টায়ার টিবেট প্রভিন্সকে, টিবেটটাকে অধিকারে নিয়ে এসে ফেলেছে। অ্যাকচুয়ালি টিবেট ভারতবর্ষের প্রতিবেশী রাষ্ট্র নয়। চায়না সেই টিবেটটাকে কবজা করে নিয়ে, টিবেটটাকে নিজেদের রাষ্ট্র দেখিয়ে আর আমাদেরকে চোখ রাখাতে চেষ্টা করেছে, আমাদেরকে ভয় দেখাতে চেষ্টা করেছে। কিন্তু তারা 62 সালে সাকসেসফুল হতে পারে, কিন্তু আজকে 2025 সালে তারা সাকসেসফুল নয়। কেন না, এই 22-24 বার বিভিন্ন ব্যাপারে আর বৈঠক হওয়ার পর তারা সুরসুর করে সরে যেতে বাধ্য হয়েছে। একটা ক্রিপিং এনক্রোচমেন্ট করছিল প্যাংগং সো এবং ওই সমস্ত এরিয়াতে, আজকাল সেটা পারছে না। এবং তাই অরুণাচলটা এখনো চাইনিজ টেরিটরি হিসেবে দেখানো হয়, টিবেটের অংশ হিসেবে দেখানো হয়, দেখানো সত্ত্বেও সেখানেও তারা দাঁত ফোটাতে পারছে না। মানে ভয় নেই, কোনো ভয় নেই, কিচ্ছু ভয় নেই। আর বাংলাদেশ থেকেও এই জন্য ভয় নেই। বাংলাদেশ 71 সালে বুঝে নিয়েছে যে ভারতবর্ষের যে কোনো দিকে, 3 দিক থেকে ভারতবর্ষ ঘেরা, ভারতবর্ষকে কোন রকম মানে অযৌক্তিক অন্যায়ভাবে ভারতবর্ষ অধিকার করে সেখানে কিছু গন্ডগোল পাকানো বাংলাদেশ। আপনারা শুনলেন, তাহলে চীন যেখানে, ভারত যেখানে চীনকে ভয় পায় না, সেখানে বাংলাদেশ বা তার কথাগুলোকে মান্যতা দেওয়া উচিত নয়। বাইরের অনুপ্রবেশ, মানে বাইরের বাংলাদেশ বা কিছু দেশ থেকে যারা আমাদের ভারতে ঢুকে আসছে, বিশেষ করে পশ্চিমবঙ্গে,
তো কিছু রাজনৈতিক নেতারা বলে এটা বিএসএফ এর মদতে হয়, তারা টাকা নিয়ে ঢুকিয়ে দেয়। আপনার কি মত, এটা কি হয় কখনো সম্ভব? এটা হচ্ছে একদম অপপ্রচার। কেন্দ্রীয় সরকারকে আর আহ, অপমান করতে, তাদেরকে জব্দ করার জন্য, পলিটিক্যাল বেনিফিট তোলার জন্য এই সমস্ত করা হয়। আজকে একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, মথ ইট ইন পাকিস্তান কথাটা বলেছিলেন জিন্না 47 সালে। পুরো পূর্ব পাকিস্তান বা ইস্ট বেঙ্গল যেটাকে বলা হয়, পুরো পাঞ্জাব চলে যাওয়ার কথা ছিল। সেই সময় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে, আর সেই সময় বাংলার প্রাইম মিনিস্টার ছিলেন সুরাবর্দী। আচ্ছা, হ্যাঁ, পশ্চিমবাংলা অ্যাসেম্বলিতে দুটো আলাদাভাবে ভোট হয়। একটা ভোটে হয় যে ভারত ভাগ হচ্ছে, পশ্চিমবাংলা মানে বাংলাটাও ভাগ হবে, তখন নাম পশ্চিমবাংলা ছিল না। আর একটা ভোট হয়, সেটা হচ্ছে যে ভাগ হলে পর এই এই বাংলাটা কোথায় থাকবে। আচ্ছা, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি একটা কথা বলেছিলেন, ভারত ভাগ করতে তোমরা ডিসিশন নিয়েছো। অন্নদাশঙ্কর সেই একটা কবিতা লিখেছিলেন, হ্যাঁ, তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো, তার বেলা তার বেলা তার বেলা। হ্যাঁ, ছোট একটা খুকুর ওপর তেলের শিশি ভাঙলে পরে রাগ করো, কিন্তু এইটা ভারত ভাগ করলে। তো যেটা ছিল সেটা হচ্ছে মুসলিম মেজরিটি প্রভিন্স পাঞ্জাব পাকিস্তানে যাবে, মুসলিম মেজরিটি প্রভিন্স বেঙ্গল আর সেটাও পাকিস্তানে যাবে। শ্যামাপ্রসাদের কথা ছিল যে মুসলিম মেজরিটির মধ্যে হিন্দু মেজরিটি ডিস্ট্রিক্ট যেগুলো আছে সেগুলো কেন পাকিস্তানে যাবে। আর তাই জন্য সেকেন্ড যে রিজলিউশনটা ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলিতে, সেখানে 46 জুন মাসে একটি রিজলিউশন পাস হয় যে বাংলার হিন্দু মেজরিটি ডিস্ট্রিক্ট যেগুলো, সেগুলো হিন্দু হোমল্যান্ড হিসেবে ভারতবর্ষের অন্তর্ভুক্ত হবে। এটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ইনিশিয়েটিভ নিয়েছিলেন, এবং তার সঙ্গে সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ইবন রতনলাল ব্রহ্ম, জ্যোতি বসু সিপিএমের, মাখনলাল রায়চৌধুরী ইত্যাদি ইত্যাদি, ডক্টর রমেশ মজুমদার ইত্যাদিরা সবাই ছিলেন। এই যে ভাগটা হতে পারলো না, পুরোপুরি বাংলাটা গেল না, তার জন্যে আর জিন্না বলেছিলেন আই হ্যাভ গট মথ ইট ইন পাকিস্তান। গন্ডগোলটা কোথায় হলো? গন্ডগোলটা পাঞ্জাবের ক্লিন এক্সচেঞ্জ। আমি যেটা বলছি, আমি আসছি সেখানটা, যেইটাই আসছি। পাঞ্জাবে ক্লিন এক্সচেঞ্জ অফ পপুলেশন হলো, পশ্চিমবাংলায় ক্লিন এক্সচেঞ্জ অফ পপুলেশন হলো না। আর তার জন্যে 47 থেকে নিয়ে আর আজ পর্যন্ত পশ্চিমবাংলার সীমান্তের যে 8টা 9টা ডিস্ট্রিক্ট, সে তার বর্ডারটা ভারতবর্ষেরই রয়ে গেছে, কিন্তু বর্ডারের মানুষগুলো, পশ্চিমবাংলা বা ভারতবর্ষের মানুষগুলো, তারা ইনল্যান্ডে একটু সরে এসছে। আর এই যে বর্ডারটা অনেক অসুরক্ষিত এই জন্যে যে এর একটা বিরাট অংশ, আচ্ছা, বাংলাদেশের বর্ডারটা 2000 কিলোমিটারের বেশি, তার তার একটা বিরাট অংশ এখনো পর্যন্ত পশ্চিমবাংলা সরকার জমি না দেওয়ার কারণে 100 কোটি পশ্চিমবাংলা সরকার কেন্দ্রের কাছ থেকে পাওয়ার পরেও আর সেখানে কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি বলে অসুরক্ষিত আছে। আর এমন এমন জায়গা আছে যেখানে একই বাড়ির একটা দরজা ভারতবর্ষে, একটা দরজা আর সকল বাংলাদেশে। তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু আজকের কথা নয়, এটা সেই জবে থেকে চলে আসে তবে থেকেই এটা হয়েছে। কিন্তু ইদানিং কি হয়েছে, অনুপ্রবেশকারী সংখ্যা বেড়ে গেছে। আজকে বাংলার যিনি মুখ্যমন্ত্রী, তিনি পার্লামেন্টের ফ্লোরে দাঁড়িয়ে 2005 সালে, তিনি কি ভুলে গেছেন? তিনি কথা তো বলেছিলেন যে প্রায় 1.5 কোটি বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী, বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী, মুসলমান নয়, কারণ ভারতবর্ষে প্রচুর মুসলমান আছে, তারা ভারতীয় মুসলমান, বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী, তারা বাংলায় ঢুকেছে এবং এদেরকে বিতাড়িত করা দরকার। আজ তারা কি সব বিতাড়িত হয়ে গেছে? তাই এসআইআর এর ভীষণ জরুরি দরকার ছিল এই বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীকে, এবং বার্মা থেকে যারা বিতাড়িত রোহিঙ্গা, তাদেরকে চিহ্নিত করে এদেরকে ভারতবর্ষ থেকে বার করে দেয়া। আশা করি এসআইআর এর যেদিন ফাইনাল লিস্ট বেরোবে, এদের নামটা বাদ যাবে এবং টেকনোলজিক্যাল রিভলিউশনের মাধ্যমে যে ভোট হবে, তার মধ্যে আর যে কিছু ভোট দিক, এই বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীরা, রোহিঙ্গিয়ারা ভোট দিতে পারবে না। ভারত আরো বেশি সুরক্ষিত হবে। এবং বিএসএফকে দোষ দিয়ে লাভ নেই, কারণ কথা হচ্ছে দেশের মধ্যে এমন অনেক এলিমেন্ট আছে যারা টাকা পয়সা পেয়ে
মাদক দ্রব্য পেয়ে অন্যান্যভাবে এই জিনিসগুলো করে বেড়াচ্ছে। আপনি বললেন মমতা ব্যানার্জি 2005-এ বলেছেন, কিন্তু আমরা এই লাস্ট 1 বছর ধরে দেখছি প্রতিবেশী দেশ বাংলাদেশ সে একদম ভারত বিদ্বেষী হয়ে গেছিল। ভারতের প্রত্যেকটা তাদের শুরুটা হতো আমাদের ভারত বিদ্বেষ দিয়ে, কিন্তু যখন জ্বালানি সংকট দেখা দিল সেই ভারতই তাদের তেল এবং ডিজেল পাঠাচ্ছে, মোদিজি পাঠাচ্ছে। এই ব্যাপারে আপনার কি মত? প্রশ্ন হচ্ছে যে আপনি এ কথা জিজ্ঞেস করলেন, এই মমতা ব্যানার্জিকে আমি একটি টিভি আর বাইট দেখেছি, আমি নিজে দেখেছি বলে আমি তো নিজের কানকে তো অবিশ্বাস করতে পারবো না। সেখানে তিনি একটা কথা বলছেন, আমরা আছি তাই তোমরা বেঁচে আছো, আমি যদি না থাকি তাহলে কোনো একটা কমিউনিটি তারা 1 সেকেন্ডের মধ্যে তোমাদেরকে আর শেষ করে দেবে। এই মুখ্যমন্ত্রী বলতে পারে? মুখ্যমন্ত্রী কি করে বলতে পারে? পশ্চিমবাংলার দুর্ভাগ্য হচ্ছে পশ্চিমবাংলায় রাজনীতিটা সর্বস্ব হয়ে দাঁড়িয়েছে। জন্ম থেকে মৃত্যুর দিন পর্যন্ত রাজনীতি হয়, ভারতবর্ষের কোথাও জন্ম থেকে মৃত্যুর দিন পর্যন্ত রাজনীতি হয় না। ভারতবর্ষ কেন, পৃথিবীর কোথাও জন্ম থেকে মৃত্যুর দিন পর্যন্ত রাজনীতি হয় না। ভোটের সময় রাজনীতি হয়। ডেমোক্রেসিতে আপনি অপোজিট পার্টিকে ক্রিটিসাইজ করুন, কোনো আপত্তি নেই, কিন্তু এই ধরনের কথাবার্তা সাংবিধানিক পজিশনে থেকে এই কথাবার্তাটা ওই বলেছি আমরা এখন উই দ্য পিপল হয়ে উঠতে পারলাম না। তাই উই দ্য পিপল হয়ে ওঠার জন্যে এসআইআর অত্যন্ত জরুরি, এবং এখানে এলিজিবল ভোটার অনলি ভারতীয় এলিজিবল ভোটার। ভারতীয় এলিজিবল ভোটার মানে ভারতীয় হিন্দু, ভারতীয় মুসলমান, ভারতীয় খ্রিস্টান, ভারতীয় বৌদ্ধ এরা, এবং ওপার থেকে যে সমস্ত হিন্দুরা এসছে তারা এই দেশের নাগরিক। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে যাদের ওপারে রয়ে যেতে হলো ধর্মের কারণে, তাদের যদি কোনোদিন চলে আসতে হয় তারা এই দেশের নাগরিকত্ব পাবে, সেই নাগরিকত্ব নিয়ে কোনো কোয়েশ্চেন করা হবে না। এখানে প্রচুর লোক চলে এসছে, তারা এই দেশের নাগরিক, তাদের নিয়ে কোনো কোয়েশ্চেন নেই। কিন্তু যারা অবৈধভাবে আসছে, যারা বাংলাদেশের নাগরিক, যারা রোহিঙ্গিয়া, তাদেরকে দেশে রাখা যায় না। তাদেরকে ওই ঠিক কথা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, চুন চুনকার এক এক কো আর ভারত সে নিকাল দেঙ্গে। যেরম করে ভারতে সন্ত্রাসবাদকে নির্মূল করার চেষ্টা চলছে, যেরম করে অপারেশন সিন্দুরের মাধ্যমে মাত্র আর 22 ঘন্টার মধ্যে ওই রকম একটা অপারেশন করা হলো যেটা আজ সারা পৃথিবীতে অপারেশনাল ডক্ট্রিন হিসেবে স্বীকৃত হয়েছে। আজ কই আমেরিকা পাচ্ছে না ইরানে, 28শে ফেব্রুয়ারি শুরু করেছে, আজকে হয়ে গেল 17 তারিখ, কিচ্ছু পারলো না। আমরা আর 22 ঘন্টার মধ্যে ওই রকম একটা বড় কাজ করলাম, দেখিয়ে দিলাম যে আমরা সুদর্শন চক্রটাকে কিভাবে ব্যবহার করতে পারি, এয়ার ডিফেন্স কিভাবে গুড়িয়ে দিতে পারি, আমরা সন্ত্রাসবাদীদের একটার পর ঘাঁটি নিশ্চিহ্ন করে দিতে পারি, কোনো রকম ভাবে সিভিল পপুলেশনকে কোনো অসুবিধে পড়তে না দিয়ে। তাই আজকে ভারতবর্ষের ইয়েতে আর এই আর্ম ফোর্সেস যখন আছে, যে আর্ম ফোর্সেস আমি রবীন্দ্রনাথের কথা দিয়ে বলতে পারি, আর একটা গান আছে, সার্থক জনম মাগো জন্মেছে এই দেশে, এই যে গানটা আছে সার্থক তোমায় ভালোবেসে। আর রবীন্দ্রনাথের গানের কবিতার আর একটা লাইন আছে, ভারতবর্ষ ভারতবর্ষ কি সেটা নিয়ে রবীন্দ্রনাথ বলছেন, তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া, বিভেদ ভুলিল জাগায় তুলিল একটি বিরাট হিয়া। এই যে হিয়াটা, বিভেদ ভুলিল জাগায় তুলিল একটি বিরাট হিয়া, এইটা হচ্ছে ভারতবর্ষ। আর এই ভারতবর্ষের সংবিধানে তাই উই দ্য পিপল। আর এখানে আমরা হিন্দু মুসলমানের ভাগ দেখি না, আজ থেকে দেখি না নয়, ভারতবর্ষের জন্ম, সভ্যতা, সংস্কৃতি, রাষ্ট্রসংঘ বলে 21,000 বছরের, তাহলে আমরা 21,000 বছরে আমরা সুরক্ষিত। এবং আর্ম ফোর্সেসে একটা কথা আমরা মানি, সেটা হচ্ছে কান্ট্রি ফার্স্ট কান্ট্রি লাস্ট। আর এই কান্ট্রি ফার্স্ট কান্ট্রি লাস্টের আজকের ইংরেজি কথায় বলতে গেলে বলা যায় ওয়ান কান্ট্রি ওয়ান ফ্যামিলি ওয়ান ফিউচার। ভারতবর্ষ এর মাধ্যমে মানবিকতাকে বাঁচাবে, অন্যান্য দেশকে বাঁচাবে। পৃথিবীতে আজকে নতুন সমুদ্র মন্থন যেটা হচ্ছে, ভারতবর্ষই আগামী দিনে স্ট্রাইভ টোন পৃথিবীকে বাঁচিয়ে ম্যানকাইন্ডকে বাঁচিয়ে দেবে। পশ্চিমবঙ্গের এখন দেখা যাচ্ছে রেগুলার ভাতা দিচ্ছে, ভাতা, বিভিন্ন ভাতা, বেকার ভাতা,
তারপর আরো অনেক ভাতাগুলো যেগুলো নাম আমার মনেও থাকে না, অনেকগুলো ভাতা, লক্ষ্মীর ভান্ডার এইগুলো আছে। তো এজ এ আপনার কাছে এটাই বক্তব্য যে মানুষের কি প্রয়োজন, ভাতা দরকার না কর্মসংস্থান, কোনটা বেশি প্রয়োজন? ইকোনমিক প্রগ্রেসে, হুম, অর্থনৈতিক যে উন্নয়ন, তার তিনটে প্যারামিটার্স আছে। আচ্ছা। সেই প্যারামিটার্সটা হচ্ছে গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার। ওয়েলফেয়ারটা ডোল নয়, ভাতা নয়। ওয়েলফেয়ারটা এম্পাওয়ারমেন্টে হেল্প করে, অর্থাৎ সশক্তিকরণে যেটা করছে সেইগুলোকে বলা হয় ওয়েলফেয়ার মেজার। আর গ্রোথ থাকা দরকার, এমপ্লয়মেন্ট থাকা দরকার। ভাতা দিয়ে এমপ্লয়মেন্ট হয় না। এমপ্লয়মেন্ট হতে গেলে তার শিক্ষা পেতে হবে, তার কর্মসংস্থানের জোগাড় করতে হবে। শিল্প নেই, কর্মসংস্থানের জায়গা নেই। কৃষিতে আমাদের একটা সময় ছিল 47 সালে কৃষি শিল্পে আমরা প্রথম ছিলাম। শিল্পে প্রথম ছিলাম, কেরালা শিক্ষায় প্রথম ছিল, হুম, আমরা শিল্পে প্রথম। এখন কি হয়েছে, আমরা কেরালা বা মহারাষ্ট্র থেকে অনেক অনেক যোজন দূরে। শিক্ষাও প্রথম নেই, শিল্পে তো শিল্প। প্রথম নেই। সেই শিল্পটা যদি না থাকে, আর কৃষিকাজে প্রায় 55% ভারতবর্ষের লোক এখনো কৃষিকাজের উপর ভিত্তি করে চলে। আজকে ছেলেমেয়েরা যে কৃষিকাজে ব্যস্ত, তারা শিক্ষিত না হলে কৃষিকাজ করতে পারবে না। তো তারা ওই ক্লাস কোনো ক্রমে আর স্কুল ফাইনাল মাধ্যমিক পাশ করলো, আর 41 বছর বয়স পর্যন্ত কিছু পেল না বলে তাদেরকে ভাতা 1500 দেওয়া টাকা করে ভাতা দেওয়া হলো। আর প্রত্যেক কটা বাড়িতে মহিলাদেরও ওরকম ভাতা দেওয়া হলো। এই করে করে আর যাই কিছু হোক, মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া যায় না। যেমন ভেনেজুয়েলাকে ভাতা দিয়ে ভেনেজুয়েলাটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। তারা তেলের ওপর ভাসছে, তাদের দেশে কাজকর্ম করাই লোকে বন্ধ করে দিয়েছে। ফলে কি হচ্ছে, আমেরিকা আজ তাদের অ্যানেক্সেশনের কথা ভাবছে। তো সেই জন্যে ভাতা নয়, হাতে কাজ চাই, বেকারের জন্যে কাজ চাই। কারণ মানুষের হতে গেলে 3-4টে ডিস্ট্রিক্ট জিনিসের দরকার হয়: দেহ, মন, বুদ্ধি, আত্মা। আত্মাটা হচ্ছে মানুষের স্পিরিট। অর্থাৎ ম্যাসলোর যে 7 লজ আছে, তাতে সেলফ এস্টিম বলে একটা কথা আছে। অর্থাৎ আমার সম্বন্ধে আমার একটা ধারণা, মানুষের সেই ধারণাটা যতক্ষণ না থাকছে ততক্ষণ সে মানুষ নয়। আর মানুষ হতে গেলে কি দরকার, এই ধারণা থাকতে গেলে কি দরকার? ম্যান। এম এম হচ্ছে কি? এম হচ্ছে মোরালিটি। যে ভাতা পায় তার মোরালিটি নেই। তারপরে এ হচ্ছে এবিলিটি। যে ভাতা পায় তার এবিলিটিরও কোনো প্রশ্ন নেই, সে জানে এটা গোলটা পেয়ে যাও। আর তারপরে হচ্ছে এন হচ্ছে নোবিলিটি, অর্থাৎ মহত্ব। যে ভাতা পায় তার নোবিলিটি না, সে সবসময় হাত পেতেই বসে আছে। ঠিক বলেছে। আর ওমেন কথাটা যদি জুড়ি, তাতে হচ্ছে ডাব্লু হচ্ছে উইজডম। হ্যাঁ, যে ভাতা পায় তার উইজডমের কোনো ইচ্ছেই দরকার নেই, সকাল থেকে কোনো ক্রমে করে বসে নেশাগ্রস্ত মতো বসে দিনটা কাটিয়ে দিলেই পারে। আর এ হচ্ছে ও হচ্ছে অপটিমিজম। ওম্যান, এই কথাটা যদি ধরি, এটা বিবেকানন্দের কথা, আমার কথা নয়, এটা বিবেকানন্দের কথাই আমি আপনাদের বললাম। ওম্যান হচ্ছে উইজডম, অপটিমিজম, মোরালিটি, এবিলিটি, নোবিলিটি। আর এটা যদি করতে পারি তবেই আজকে এবার কেন্দ্র ভারতবর্ষ, এটাও বিবেকানন্দের কথা, আজকে সারা পৃথিবীতে যে চার্নিং হচ্ছে, তাতে করে ভারতবর্ষ যে জায়গাটায় এসে দাঁড়িয়েছে, আজ আমেরিকারও কথা শোনে না, অন্য কারোর কথা শোনে না। আজকে ইন্ডিয়াতে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারের যে পপুলারিটি, সেই পপুলারিটিতে ডোনাল্ড ট্রাম্প সেকেন্ড ইয়েতে কত ব্যবধান, মানে কোনো কম্পেয়ার পর্যন্ত করা যায় না। আর এই ব্যবধানটা আমরা করিনি, পৃথিবীর অন্যান্য দেশ করেছে। তাই ভাতা নয়, কর্মক্ষম করে তুলতে হবে, ক্ষমতা বাড়াতে হবে, পারঙ্গমতা বাড়াতে হবে। আর তবেই মানুষ মনুষ্যত্বের জায়গায় উত্তীর্ণ হতে পারবে। নাহলে শুধু ভাতা দিয়ে একটা অ্যানিমালের মতো করার দরকার নেই। কারণ অ্যানিমালেরও আহার, নিদ্রা, ভয়, মৈথুন আছে, কিন্তু সে অ্যানিমাল। কিন্তু মানুষ অ্যানিমাল নয়, যদিও তার অ্যানিমাল ইনস্টিংক্ট আছে। অসংখ্য ধন্যবাদ আমাদের এই পডকাস্টে আসার জন্য। আপনারা দেখছিলেন ট্রাভো পডকাস্ট, জীবনের গল্প যা আপনাকে ভাবাবে।
অনেক প্রশ্ন ছিল, যে প্রশ্নগুলো আপনাদের মনে হয়তো আসছিল কিন্তু উত্তর পাচ্ছিলেন না, সেটা আমাদের কর্নেল সাহেব দিলেন। আপনারা ভাবুন, পরিবর্তন যদি আসে কি হতে পারে, কি করা উচিত, তারও প্রশ্ন আপনি পেলেন। যেটা নিয়ে আপনারা এতদিন ভয় পাচ্ছিলেন পশ্চিমবঙ্গের অবস্থা নিয়ে, তারও উত্তর পেয়েছেন। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ট্রাভো পডকাস্ট, জীবনের গল্প যা আপনাকে ভাবাবে।